তো সবার আগে জিজ্ঞেস করছি যে ভৌত ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য অবধি এত অবধি কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও, যেটা আমাদের আগের দিন অবধি হয়েছে। এই সেকশনটা অবধি যদি কারো কোনো ডাউট থাকে তো জিজ্ঞেস করে নাও। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কিন্তু আগের দিন চ্যাপ্টারটা বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। দিনের দিন মুখস্থ করেছো কিনা আমি জানি না, যদি করে থাকো ওয়েল অ্যান্ড গুড, যদি না করে থাকো এই সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু রীতিমতো বাঁশ দেওয়ার মতো চ্যাপ্টার। কারণ জীবনেও এটার পরে মুখস্থ হবে না। হ্যাঁ, মুখস্থ হলে তোমার নিজের ক্যালিবারে মুখস্থ হবে, আমার বোঝানোতে আর মুখস্থটা হবে না। আর যদি আজকের পড়া আজকে রাতে বা কালকের মধ্যে পড়ে নাও তাহলে আমার পড়ানোটা মনে থাকবে। আমি কালকে আবার এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। সো ইট উইল বি মাই সাজেশন যে কালকে পড়তে বসার আগে আজকে রাতের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে নেবে। আমি অলরেডি, যদি তোমরা না পড়ে থাকো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে এর মধ্যে পড়োনি, ভুলে গেছো অলরেডি, নিজেরাই ফেস করবে সেটা। কারণ এই সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু আমাকে যথেষ্ট পেন দিয়েছিল যখন আমি এইচএস দিয়েছিলাম। এটা আমার মাথায় ঢুকতো না, বাট এখন মনে হয় চ্যাপ্টারটা খুব সুন্দর। তা আগের দিন তোমাদের থার্মোডাইনামিক্স অবধি করিয়েছিলাম, আর তারপরে ভৌত আমি বলেছিলাম দু রকমের অধিশোষণ হয়: ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ ভ্যান্ডারবাস বলের প্রভাবে হয়, রাসায়নিক অধিশোষণ রাসায়নিক বন্ধনের মাধ্যমে হয়। তো যা বলার বলে দিয়েছি অটোমেটিক্যালি। তো এবার অধিশোষণ প্রক্রিয়ার লাস্ট একটা টপিক আমাদের বাকি আছে, এইটা আমরা একটু খাতায় করব। এই পার্টটা আজকে আমরা একটু খাতায় করব। তো হেডিং দাও সবাই। এবার ওই সেকেন্ড পয়েন্ট একটু বুঝিয়ে দেবেন পার্থক্য। বুঝতে পারছি না কি বললো। মানে সেকেন্ড যে পার্থক্যটা আছে ওইটা। পুরো পার্থক্যটা? সেকেন্ড যে পয়েন্ট আছে মানে এই ধরনের অধিশোষণ সার্বিক প্রকৃতির হওয়ায় অধিশাসক ও অধিশোষিত পদার্থের প্রকৃতির ওপর বিশেষ নির্ভরশীল নয়, আর ওইটার হ্যাঁ ক্ষেত্রে মানে এই ধরনের তুমি অধিশোষণ জাস্ট আমাকে পয়েন্ট নাম্বারটা বলো, আমি নির্দিষ্ট। বলে দিচ্ছি। একটা সার্বিক পদ্ধতি মানে সেকেন্ড পয়েন্ট, আরেকটা কোন পয়েন্টটা? হ্যাঁ, ওই পয়েন্টটাই ওকে। বলছি। সো সার্বিক পদ্ধতি কথার মানেটা কি? সার্বিক মানে হচ্ছে যেটা স্পেসিফিক, কি বলবো, নন স্পেসিফিক, মানে কোনো কিছুর প্রকৃতির উপর নির্ভর করে না, যেটা ইউনিভার্সাল। যে কোনো পদার্থের মানে যে কোনো পদার্থের উপরই এটা হতে পারে। পদার্থের প্রকৃতি কি, তার এনথ্যালপি কীরকম, তার বন্ধন শক্তি কীরকম, এগুলোর উপর নির্ভর করে না। সেটাকে আমরা সার্বিক পদ্ধতি বলি। কারণ কি, আজকে যে ভৌত অধিশোষণ জিনিসটা হয়, এটা হচ্ছে একটা সারফেসের, একটা সাবস্টেন্সের সারফেসে আরেকটা সাবস্টেন্স লেগে যায়। এটা হয় ভ্যান্ডারবাস বলের প্রভাবে। ভ্যান্ডারবাস বলের জন্য কোথাও কোনো বিক্রিয়া বা কোনো রিয়াকশনের দরকার হয় না, একদমই না। তাহলে ওখানে কোন পদার্থের প্রকৃতি কীরকম, নেচার কীরকম, তার তো আমার জানার দরকার নেই। তাই ভৌত অধিশোষণটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে হয় না। কিন্তু কিরকম কী কী পদার্থ? অধিশোষক এবং অধিশোষিত পদার্থ। কিন্তু যখন আমরা রাসায়নিক অধিশোষণের কথা বলবো, রাসায়নিক অধিশোষণে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বন্ধন হয়। রাসায়নিক বন্ধনের মাধ্যমে কিন্তু অধিশোষণটা হয়। তাই ওখানে আমরা কি বলবো, আহ, অধিশোষণ আর অধিশোষণ প্রক্রিয়াটা অধিশোষক আর অধিশোষিত পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। কারণ বন্ধন কিন্তু এমনি এমনি হয়ে যাবে না। তোমাকে যদি আজকে আমি বলি যে সোডিয়াম আর পটাশিয়াম কি নিজেদের মধ্যে বন্ধন করবে? না স্যার, কারণ এক দুখানা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট নিজের মধ্যে বন্ধন করতে পারবে না। তো এই যে কথাটা তুমি বলছো, কিসের বেসিসে বলছো? কারণ তুমি জানো যে ওদের প্রকৃতিটা কি। দুটো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কখনো একের অপরের উপর বন্ধন করে না, কখনো করে না, সেই জন্য পারবে না। আচ্ছা, একটা কথা বলি, বুঝতে পেরেছো পৌশালী কি বললাম আমি? তাহলে সার্বিক মানে নন স্পেসিফিক, আর সুনির্দিষ্ট মানে স্পেসিফিক। স্পেসিফিক মানে যেটা নির্ভর করে, আর সার্বিক মানে যেটা নন স্পেসিফিক, মানে ইউনিভার্সাল, মানে যেটা নির্ভর করে না। সবাই বুঝতে পেরেছো কি বললাম? পৌশালী বুঝেছো? হ্যাঁ। ওকে। তোমাদেরকে আমি 10:30-তে ছেড়ে দেবো। প্লিজ হ্যাভ ইউর ডিনার। বাড়িতে বলে রাখবে ডিনার করে নেবে। 10:45-এ জয়েন করবে, বিকজ আজকে আমি অ্যালডিহাইডের ক্লাসটা লম্বা নেব। ডিনার করে জয়েন করবে। আমি 10:50-তে শুরু করব করানো। 20 মিনিট এনাফ। ডিনার করে নেবে। ডিনার করে তারপরে বসবে, প্রত্যেককে বলছি। আমি 10:30-তে ডট ছেড়ে দেবো। 10:50-র মধ্যে জয়েন করবে, ওকে? আমি ঠিক 10:50-তে রিয়াকশান শুরু করব। ওয়েল, আজকে আমরা যে টপিকটা করব সেটা আমরা একটু খাতায় করব, কারণ এখানে বেশ কিছু জিনিসপত্র আমার বলার আছে। হেডিং দাও, কঠিন দ্বারা। আমরা জানি অধিশোষণে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অধিশোষক আর একটা হচ্ছে অধিশোষিত পদার্থ। অধিশোষক মানে কি, যার গায়ে অধিশোষণটা হয়,
আর অধিশোষিত পদার্থ জিনিসটা কি, যে পদার্থটা অধিশোষিত হয়। যেমন চারকোলের গায়ে অ্যামোনিয়া গ্যাসের অণুগুলো লেগে যাচ্ছিল, তাহলে চারকোলটা কি স্যার অধিশোষক, আর অ্যামোনিয়া গ্যাস মলিকিউলগুলো কি অধিশোষিত পদার্থ। ঠিক আছে, সো ধরে নাও আজকে কোনো একটা কঠিন পদার্থ যেমন চারকোল, তার গায়ে কোনো একটা গ্যাসীয় অণুর অধিশোষণ হচ্ছে। তো এই অধিশোষণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা এখন সেটা পড়ব। ঠিক আছে, তো হেডিং দাও কঠিন দ্বারা কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণে প্রভাবকারী বিষয়সমূহ প্রভাবকারী বিষয়সমূহ ঠিক আছে, পাঁচটা বিষয়ের উপর নির্ভর করে। লেখো নাম্বার 1 গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি, বৈশালী গ্যাসটা কি এখানে অধিশোষক না অধিশোষিত পদার্থ? অধিশোষিত পদার্থ। ইয়া, নাম্বার 1 গ্যাসের প্রকৃতি। নাম্বার 2 অধিশোষক অধিশোষকের প্রকৃতি। অধিশোষকের প্রকৃতি। নাম্বার 3 উষ্ণতা। নাম্বার 4 চাপ। নাম্বার 5 কঠিন অধিশোষকের সক্রিয়করণ। কঠিন অধিশোষকের সক্রিয়করণ। ঠিক আছে, সো পাঁচটা পয়েন্ট কি কি বললাম। গ্যাসের প্রকৃতি, দাদা গ্যাস মানে হচ্ছে অধিশোষক, না না অধিশোষিত পদার্থ। নাম্বার 2 অধিশোষকের প্রকৃতি। নাম্বার 3 উষ্ণতা। নাম্বার 4 চাপ। নাম্বার 5 কঠিন অধিশোষকের সক্রিয়করণ। এর মধ্যে আমাদের তিনটে পয়েন্ট পড়তে হবে, গ্যাসের প্রকৃতি, চাপ আর উষ্ণতা। ওকে, সো আমাদের তিনটে পয়েন্ট পড়তে হবে, ভালো করে শুনবে। অধিশোষকের প্রকৃতি পড়তে হবে, মানে গ্যাসের প্রকৃতি যেটা, গ্যাসের প্রকৃতি পড়তে হবে। নেক্সট আমরা পড়বো চাপ,
তারপরে আমরা পড়বো উষ্ণতা। এই 3টে পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট, কোশ্চেন আসলে এখান থেকেই দেবে। বাকি দুটো পয়েন্ট আমাদের লাগে না, তাই ফালতু পড়েও লাভ নেই। পড়লে পড়তেই পারো, অসুবিধা কিছু নেই, বাট বেকার। কোশ্চেন ইম্পর্টেন্ট এই 3টে। কি কি বললাম আমি? গ্যাসের প্রকৃতি, চাপ আর উষ্ণতা। ঠিক আছে? সো প্রথমে হেডিং দাও গ্যাসের প্রকৃতি। খাতায় সবাই লেখো গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি। তো দিয়ে লেখো, যেটা বলছি শুধু সেটা লিখবে। যে গ্যাসগুলির সংকট উষ্ণতা বেশি, যে গ্যাসগুলির সংকট উষ্ণতার মান বেশি, সংকট উষ্ণতা কাদের বেশি হয় ব্র্যাকেটে লিখে রাখো, NH3, SO2, CO2 ইত্যাদি, সেগুলির ভৌত অধিশোষণের মাত্রা সেগুলির ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয়। দাড়ি, এগুলিকে সহজে তরলে পরিণত করা যায়, এগুলিকে সহজে তরলে পরিণত করা যায়। কি বললাম তাহলে? যাদের সংকট উষ্ণতা বেশি, আচ্ছা সংকট উষ্ণতাকে ইংলিশে বলে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, আমি ইংলিশে লিখছি, হ্যাঁ। যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার মানে সংকট উষ্ণতা বেশি হয়, তাদের ভৌত অধিশোষণটা বেশি হয়, ফিজিজ অপশানটা তাদের বেশি হয়। আর এদেরকে কিন্তু সহজে তরলে পরিণত করা যায়, মানে ইজিলি লিকুইফিয়েবল। আমি ইংলিশটা লিখছি, তোমরা তো বাংলাটা লিখবে। ইজিলি লিকুইফিয়েবল, একটু বাংলাটা লিখতে এখানে টাইম লেগে যায়, এই স্টাইল আছে। বোঝা গেল? তাহলে সংকট উষ্ণতা যাদের বেশি, তাদের ভৌত অধিশোষণ বেশি হয়, এবং এই গ্যাসগুলো ইজিলি লিকুইফিয়েবল মানে সহজেই তরলে পরিণত করা যায়। যদিও এই পয়েন্টটা, এই ইজিলি লিকুইফিয়েবল পয়েন্টটা আমাদের ক্লাস 11-এর পয়েন্ট, 12-এ লাগার কথা নয়, বাট জেনে তো রাখতেই হবে। প্যারা চেঞ্জ করে লেখো, যাদের সংকট উষ্ণতা কম, যাদের সংকট উষ্ণতা কম, ব্র্যাকেটে লেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি, সেগুলির ভৌত অধিশোষণের মাত্রা, সেগুলির ভৌত অধিশোষণের মাত্রা কম হয়, কম হয় মানে যাদের সংকট উষ্ণতা কম হয়, তাদের ভৌত অধিশোষণও কম হয়, কিন্তু তারা সহজে তরলে পরিণত হয় না, মানে নট ইজিলি লিকুইফিয়েবল। তাহলে ব্র্যাকেটে লিখে রাখো, ব্র্যাকেটে বা দাড়ি দিয়ে লেখো, এদের সহজে তরলে পরিণত করা যায় না, এদের সহজে তরলে পরিণত করা যায় না, এদের সহজে তরলে পরিণত করা যায় না। ঠিক আছে? সবাই পয়েন্টটা পড়ো একবার ভালো করে। কি বললাম? যাদের সংকট উষ্ণতা বেশি, তাদের ভৌত অধিশোষণ বেশি হয়, যাদের সংকট উষ্ণতা কম, তাদের ভৌত অধিশোষণ কম হয়। ক্লিয়ার? এবার আমি টপিকটা মুছছি। আচ্ছা মুছছি, হ্যাঁ। এবার তোমাদেরকে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, প্লিজ প্রত্যেকে আনমিউট করে রেসপন্স করবে, প্রত্যেককে জিজ্ঞেস করছি। আমি কিন্তু একজনকে পড়াচ্ছি না, আমি সবাইকে পড়াচ্ছি, সবাই রেসপন্স করবে। আমি দুখানা গ্যাস, ধরো তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, একটি গ্যাস এক্স এবং অপর একটি গ্যাস ওয়াই, এটার সংকট উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস আর এটার সংকট উষ্ণতা 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনটির ভৌত অধিশোষণ মানে কোনটি বেশি পরিমাণে অধিশোষিত হবে? ভৌত অধিশোষণের কথা বলছি, কোনটি বেশি পরিমাণে অধিশোষিত হবে, এক্স গ্যাসটা নাকি ওয়াই গ্যাসটা? কোনটা? ওয়াই গ্যাস। ওয়াই। ওয়াই গ্যাসটা। আচ্ছা কেন ওয়াই? কারণ রেসপন্স করলে না অনেকে, নোট করলাম। কারণ ওয়াই গ্যাসটা, বিকজ ওয়াই এর সংকট উষ্ণতাটা বেশি।
এবার ধরো তোমাদেরকে পরীক্ষায় আমি বলে দিলাম একটা কথা, মানে এখন বলছি, পরীক্ষা কিন্তু সে ধরো বললাম H2, ঠিক আছে, H2 দিয়ে তোমাদেরকে বললাম, আরেকটা বললাম আহ, আরেকটা বললাম ধরো NH3, একটা মিনিট দাঁড়াও তো। ওকে, সো ধরো তোমাদেরকে পরীক্ষা আমি দিয়ে দিলাম যে হাইড্রোজেন গ্যাস যার সংকট উষ্ণতা হচ্ছে -240°C, আর অ্যামোনিয়া গ্যাস যার সংকট উষ্ণতা হচ্ছে 133°C। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে কোনটার ভৌত অধিশোষণ বেশি পরিমাণে হবে? অ্যামোনিয়া। NH3. NH3 গ্যাস হবে। NH3। ইয়েস, কারণ তার সংকট উষ্ণতা বেশি। এইবার কথা হলো, পরীক্ষায় ধরো তোমাদেরকে এই সেম কোশ্চেন জিজ্ঞেস করেছে, বাট এই দুটো ভ্যালু তোমাদেরকে দেয়নি, তখন তোমরা কি করবে, কি করে বুঝবে যে দুটোর মধ্যে কোনটার ভৌত অধিশোষণ বেশি হবে? দাদা আমাদেরকে যদি এটা প্রোভাইড না করে দেয় যে কার সংকট উষ্ণতা কত, তাহলে আমরা তুলনাটা করব কি করে? তাহলে কি আমাদের পরীক্ষায় বলে দেবে যে কার সংকট উষ্ণতা বেশি কার কম? তাও বলে দেবে না। কার সংকট উষ্ণতা বেশি কার সংকট উষ্ণতা কম সেটুকুও তোমাদের বলে দেবে না, তোমাদেরকে জানতে হবে। তার মানে কি দাদা, এখন দাদা গ্যাস তো প্রচুর হয়, শুধু যে হাইড্রোজেন অ্যামোনিয়া তা তো নয়, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, কত গ্যাস রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তো সমস্ত গ্যাসের কি আমরা সংকট উষ্ণতা মুখস্থ রাখবো নাকি? প্রথম কথা না, মুখস্থ তো রাখবো না। আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে দাদা এই সংকট উষ্ণতা জিনিসটা কি? তোমাদের মধ্যে এমন কেউ আছো যে সংকট উষ্ণতা জানো? ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দু জায়গাতেই ছিল, জানো কেউ? আচ্ছা, সবার আগে একটা জিনিস জানবে, গ্যাসীয় পদার্থের আয়তন সবচেয়ে বেশি হয়, ভালো করে শুনবে, গ্যাসীয় পদার্থের আয়তন সবচেয়ে বেশি হয়। তরল পদার্থের আয়তন, মানে ওই একই পদার্থ যদি তরলে পরিণত হয় আয়তন কিছুটা কমে যায়। তরল থেকে যদি কঠিন পদার্থে যায় তাহলে আয়তন আরও কমে যায়। সো এবার এই গ্রাফটা তোমরা প্রত্যেকেই প্লট করবে। এই গ্রাফটা প্রত্যেকে প্লট করবে লাইক দিস। এইদিকে এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে, এক্স অ্যাক্সিসে থাকবে ভলিউম, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে প্রেশার, ঠিক আছে? তার মধ্যে একটা এরকম ক্ষেত্র থাকবে এরকম ভাবে, এরকম ভাবে। ভালো করে সবাই শুনবে, হ্যাঁ, আগে বুঝে নাও তারপর এটা এঁকো। এই যে এই যে পোর্শনটা না পাহাড়ের মতো, এইখানে যে গ্রাফগুলো তোমরা ড্র করবে, মানে যে গ্যাসের জন্য তোমরা ড্র করবে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো তরল অবস্থায় থাকবে, ঠিক আছে? এইটার ডান দিকে যে গ্রাফগুলো তোমরা ড্র করবে সেগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে, আর বাঁদিকে যেগুলো থাকবে সেগুলো কঠিন অবস্থায় থাকবে। এবার আমি স্টুডেন্ট ছিলাম, আমার সবচেয়ে বেশি গুলিয়ে যেত যে স্যার এইটা না হয় তরল, সেটা আমার মনে থাকছে, এই মাঝখানটা যে লিকুইড স্টেট এটা মানে তরল সেটা আমার মনে থাকছে, কিন্তু খালি গুলিয়ে যেত যে এদিকটা গ্যাস নাকি এদিকটা সলিড। যদি এদিকটা গ্যাস হয় তাহলে এদিকটা সলিড হবে, আর যদি এদিকটা সলিড হয় তাহলে এদিকটা গ্যাস হবে। আমার কিছুতেই মনে থাকতো না যে কোন দিকটা কি। তার জন্য যেটা বেটার হবে, আমি কি বললাম, গ্যাসীয় অবস্থায় আয়তন সবচেয়ে বেশি, তারপর লিকুইডে কম, তারপর সলিডে একটু কম। দেখো আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম দেখেছি, তার মানে ডান দিকটায় ভলিউমটা বেশি না কম? দাদা এই দিকটায় ভলিউমটা বেশি, এদিকটায় ভলিউমটা কম। তাহলে তোমরাই আমাকে বলো ডান দিকটা কি থাকবে, গ্যাস না সলিড? গ্যাস থাকবে। Gas. ভেরি গুড, ভেরি গুড। তাহলে এদিকটা আমাদের গ্যাসিয়াস স্টেটটা হবে আর এদিকটা আমাদের সলিড স্টেটটা হবে, ভালো কথা। এবার আমি কয়েকটা গ্রাফ তোমাদেরকে এঁকে দেখাচ্ছি কিভাবে গ্রাফগুলো থাকে, দেখো।
আর তোমরা নিশ্চয়ই জানো যে তরলের কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হতে পারে না। দুটো আচ্ছা, হয় হয় না তা নয়, কিন্তু বেশিরভাগ দুটো পদার্থেরই আয়তনের পরিবর্তন হয়। একটা হচ্ছে কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তরলেরও হয়, কিন্তু চাপের প্রভাবে সাধারণত হয় না। চাপের প্রভাবে হয় তরল এই হয় গ্যাসীয় পদার্থ, নইলে কঠিন পদার্থের একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো কিছু গ্রাফ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কথা আমাকে বলো। আমি এখানে 4-5খানা গ্রাফ এঁকেছি, তাই না? এটা ধরো T1, এটা দূর দূর, এটা ধরো T1, এটা T2, T3 অ্যান্ড T4। মন দিয়ে শুনবে, হ্যাঁ, কেউ একো না আগে। যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, দেখো গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপর, এখানে লিখে রাখছি T4 গ্রেটার দ্যান T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, তত কিন্তু গ্রাফটা উপর দিকে উঠছে, তাই না? আচ্ছা, এই যে রিজিয়ানটা, এখানটা কি আছে? প্রত্যেকটা গ্রাফই গ্যাসীয় দশায় রয়েছে, গ্যাসীয় দশা। এই দিকটায় সবকটা গ্যাস কিসে আছে? কঠিন দশায় আছে, সলিড। বাট এর মধ্যে যে অঞ্চলটা, যে গ্রাফগুলো রয়েছে, সেগুলো কি দশায় রয়েছে? তরল দশায়। এবার কি হচ্ছে, তোমরা যত চাপ বাড়াচ্ছ, আস্তে আস্তে দেখো এই গ্রাফটা আয়তনটা কমছে, যত এদিকে সরছে, বাঁদিকে সরছে, আয়তন কমছে। তো গ্যাসীয় দশায় আয়তন কমতে কমতে এটা সলিড, এটা লিকুইড হয়ে গেল। তারপর আরও আয়তন কমতে কমতে এটা চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে কঠিন পদার্থে পরিণত হয়ে গেল। তো সবকটা গ্যাস, তো সবকটা গ্রাফেই তো হচ্ছে স্যার, বিহেভিয়ারটা হচ্ছে। বাট লুক অ্যাট দিস গ্রাফ, when the temperature is T4, গ্রাফটা পার্টিকুলারলি এই পয়েন্টে ছুঁয়েছে। তার মানে কি জানো? তোমরা যদি আর এই উষ্ণতাটাকে বাড়াও, তাহলে গ্রাফটা ডিরেক্টলি, এরপরে যে গ্রাফটা হবে ওটা এরকম চলে যাবে। গ্রাফটা এরকম চলে যাবে। স্যার গ্রাফটা এরকম চলে যাওয়ার মানেটা কি? গ্রাফটা এরকম চলে যাওয়ার মানেটা হচ্ছে এই গ্রাফটা আর তরল রিজিয়নটার মধ্যে কি রয়েছে? না। তাহলে ডিরেক্ট গ্যাসীয় পদার্থ থেকে কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। তোমরা তরল স্টেটটা, মানে লিকুইড স্টেটটা আর পাবেই না। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে আমি কি বললাম? একটা নির্দিষ্ট উষ্ণতার পরে ডিরেক্ট চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়ে যায়। যে উষ্ণতা অবধি, যে ম্যাক্সিমাম উষ্ণতা অবধি আমরা তাও তরল স্টেটটা পেতে পেতে পারি, সেটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে তোমরা আমাকে প্লিজ বলবে যে এই যে গ্রাফটা আমি 4টে টেম্পারেচারে করেছি, T1, T2, T3 আর T4, কোন টেম্পারেচারটা এখানে সেই ম্যাক্সিমাম টেম্পারেচারটা, যেখানটায় তাও আমরা তরল পদার্থটা একটু হলেও পাচ্ছি? কোন টেম্পারেচার? T4. বাকিরা কি বোবা? T4। এই T4 উষ্ণতাটাকে বলা হয় হচ্ছে সংকট উষ্ণতা। এবার না এরকম করবো না, যখন যারা রেসপন্স দেবে শুধু তাদেরকেই বোঝাবো এরপরে। T4 হচ্ছে সংকট উষ্ণতা। এই সংকট উষ্ণতার উপরে যদি উঠে যায় না, তারে আর তরল রিজিয়নটা থাকবে না, তরল রিজিয়নটার পাবো না। বেশ ভালো কথা। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি, কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য, ওয়েট,
কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য এই টেম্পারেচারটা হচ্ছে 31.3 ডিগ্রি সেলসিয়াস আই থিঙ্ক। তোমাদের বইতে বোধহয় 31-এর 31 লিখে রাখো, তাহলেই হবে। 31 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, ধরো একটা গ্যাস রয়েছে এ, যার সংকট উষ্ণতা ধরে নাও 30 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা গ্যাস রয়েছে বি, যার সংকট উষ্ণতা ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস। আমাকে একটা কথা বলবে, কোন গ্যাসটাকে তরলে পরিণত করাটা সহজ আর কোনটাকে তরলে পরিণত করাটা কঠিন? বলো। গ্যাসীয় দশায় রয়েছে দুটোই। এটা সহজ, এটা কঠিন। সবাই বলো, কোনটাকে তরলে পরিণত করা সহজ, এ না বি? স্যার এ। আচ্ছা একটু চ্যাটে লেখো তো, কে কে এ বলছো, কে কি বি বলছো, আমি দেখবো। চ্যাটে লেখো যার যেটা মনে হচ্ছে। ওকে, শুভ্রদীপ বলেছে এ, ঋষিজা স্যার বলেছে। ওই দুটোকেই সংকট উষ্ণতা। হ্যাঁ, এর সংকট উষ্ণতা হচ্ছে 30 আর বি এর সংকট উষ্ণতা হচ্ছে 100। প্রত্যেকে লেখো প্লিজ, দেখতে চাই। এ এ এ বি, তারপরে আর এ, ভেরি গুড। আর বি, ওকে। আচ্ছা একটা কথা বলো, ধরো একদিন গরমকালে তোমরা এই এক্সপেরিমেন্টটা করছো যে এই গ্যাসগুলোকে তোমরা তরলে পরিণত করবে। তো হঠাৎ করে দেখলে তোমাদের রুম টেম্পারেচার বেড়ে গিয়ে হয়ে গেছে 35 ডিগ্রি সেলসিয়াস। খুবই গরম, লু বইছে একদম, ঠিক আছে। তার মানে অটোমেটিক্যালি রুম টেম্পারেচারটা যেরকম হয়ে গেছে, তাতে এ গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারকে ওটা ক্রস করে বেরিয়ে গেছে। তাহলে কোনোদিনই কি তোমরা আর এই এ গ্যাসটাকে তরল পদার্থে পরিণত করতে পারবে না। কিন্তু কোনোদিন তোমাদের ঘরের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে না স্যার। তাহলে বি গ্যাসের সংকট উষ্ণতা কিন্তু তোমরা ওভাবে বার করতে পারবে না, মানে রিচ করতে পারবে না, ন্যাচারালি সম্ভব নয়। এবার তোমরা যদি আগুন ফাগুন জ্বালিয়ে করো সেটা পরের কথা, কিন্তু ন্যাচারালি 100 ডিগ্রি সেলসিয়াস কখনই হতে পারে না আমাদের টেম্পারেচার, রাইট? তাহলে ন্যাচারালি কোনটার সংকট উষ্ণতা তোমরা মানে অলরেডি ক্রস করে গেছো? স্যার এ গ্যাসেরটা, কারণ ওর সংকট উষ্ণতা খুব কম। বি এরটা ক্রস করনি। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখন কি মনে হচ্ছে, এ গ্যাসের তরল স্টেটটা তোমরা আর পাবে না স্যার। এ গ্যাসের তরল স্টেটটা আমরা আর পাবো না। বি এরটা পাবে, হ্যাঁ বি এরটা পাবো, কারণ বি এর তো এখনো সংকট উষ্ণতা পার করেনি। তাই এই যে একটা সাইকোলজি আমাদের মধ্যে কাজ করলো যে দাদা সংকট উষ্ণতা কম মানে ওটাকে তরলে পরিণত করা সহজ না। সংকট উষ্ণতা যত কম হবে ওর তরল স্টেটটা পাওয়াটা তত কঠিন হয়ে যাবে আমাদের কাছে। কত কম ভাবলো তো, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলো, গরমকালে আমাদের এখানেই বোধহয় রিচ করে যাবে, ঠিক? তাহলে আমরা এই গ্যাসের তরল স্টেটটা পাবো না, ওটা একবারে গ্যাস থেকে সলিডে চলে যাবে, কারণ ইট হ্যাজ দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার অর অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার হ্যাজ অলরেডি, দ্য রুম টেম্পারেচার হ্যাজ অলরেডি ক্রসড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ। এর সংকট উষ্ণতা অলরেডি ক্রস করে বেরিয়ে গেছে। তাহলে এটাকে আমরা কোনোদিন আর তরলে পরিণত করতে পারবো না, কিন্তু বিটাকে পারবো, কারণ বি এর সংকট উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, এখন অনেক এখন অনেক বাকি রয়েছে ওটা। সো নাও আই এম আস্কিং দ্য সেম কোশ্চেন টু এভরিওয়ান, প্লিজ আবার চ্যাটে অ্যান্সার দেবে। তোমাদের এখন কি মনে হচ্ছে আমার এই কথাটা শুনে, এ আর বি এর মধ্যে কাকে তরলে পরিণত করা সহজ? চ্যাটে। আশা করি সবাই বুঝতে পারলে যে দাদা সংকট উষ্ণতা যত বেশি হবে তত কিন্তু তরলে পরিণত করাটা কঠিন। সো এবার আমি যে লেখাটা তোমার গ্রাফটা এবার আঁকবে তোমরা, হ্যাঁ। আর যে লেখাটা আমি তোমাদেরকে একটু আগে লিখিয়েছি বা লেখাটা পড়ো, আমি কি বলেছিলাম, সংকট উষ্ণতা যে গ্যাসের বেশি তার ভৌত অধিশোষণ বেশি হয়, তাই তো? ব্র্যাকেটে লেখা আছে এদেরকে সহজে তরলে পরিণত করা যায়। আর তারপরে আমি লিখিয়েছি যাদের সংকট উষ্ণতা কম তাদের ভৌত অধিশোষণ কম হয়, এদেরকে সহজে তরলে পরিণত করা যায় না। আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। আর সংকট উষ্ণতা জিনিসটাও তোমরা বুঝতে পেরেছো আশা করি। গ্রাফটা করা হয়ে গেলে বলবে। কিন্তু এখনো আমাদের মাথা থেকে চিন্তাটা যাচ্ছে না, কেন?
কারণ দাদা CO2 গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার 31°C, এটা তুমি বলে দিলে তাই হয়তো আমরা মনে রাখলাম, কিন্তু এভাবে কতগুলো গ্যাসের মনে রাখবো? এভাবে কি মনে রাখা পসিবল? হ্যাঁ, মনে রাখতে হবে। তো আমি এটা তোমাদের চার্ট টাইপের করিয়ে দিচ্ছি। হলে বলবে, গ্রাফটা আঁকা হলে বলবে। ওকে, সো সবার ডান। ওকে ওকে ওকে, সো এবার আমি ক্রিটিক্যাল টেম্পারেচারের লিস্ট করাচ্ছি। হ্যাঁ, গ্যাস ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা বাংলাতেও লিখতে পারো, যা খুশি। গ্যাস আর সংকট উষ্ণতা। সো এখানে গ্যাস লিখলাম, আর এখানে ক্রিটিক্যাল টেম্পারেচার। তোমরা বাংলায় কি লিখবে? গ্যাস আর সংকট উষ্ণতা। ঠিক আছে? সো হাইড্রোজেন গ্যাসের জন্য কত বলেছিলাম? হাইড্রোজেন গ্যাসের জন্য হচ্ছে -240°C। হাইড্রোজেন গ্যাসের জন্য হচ্ছে -240°C। তারপর হচ্ছে নাইট্রোজেন -149.6°C। তারপরে হচ্ছে O2, O2 হচ্ছে -118.6°C। তারপর হচ্ছে CH4 গ্যাস, CH4 এর হচ্ছে -83°C। কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 31°C। NH3 গ্যাসের হচ্ছে 133°C। এক মিনিট দাঁড়াও তো। আচ্ছা, নেক্সট তারপরে হচ্ছে সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইডের হচ্ছে 157.8°C। 157.8°C। ঠিক আছে? সো এই চার্টটা সবাই লিখে নাও। এবার তোমাদের আমি র্যান্ডম কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা আমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে? তোমাদের আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা আমাকে আনসার দেবে। পরীক্ষায় কোশ্চেন দিল, ধরে নাও পরীক্ষায় কোশ্চেন দিল যে, দাঁড়াও কোশ্চেনটা বলছি, দিয়েছে এটা একবার। কারোর সময় নেই গো এই টপিকগুলোর বিষয়ে টাইম নষ্ট করবে, কারোর সময় নেই, সত্যি বলছি। আমরাও পড়েছি তো, আমি জানি। তো বুঝে বুঝে পড়বে, না পড়লে না পড়বে, কি যায় আসে। কোশ্চেন 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 কোশ্চেনটা পাচ্ছি না কেন? আচ্ছা, এই মুহূর্তে কোশ্চেনটা আমার চোখে পড়ছে না, বাট কোশ্চেনটা কিরকম ছিল আমি তোমাদেরকে বলছি। অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে, কোশ্চেনটা এরকম ছিল যে অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের মধ্যে কোন গ্যাসটি, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের মধ্যে কোন গ্যাস সক্রিয় চারকোল দ্বারা বেশি মাত্রায় অধিশোষিত হবে? কি বললাম আমি? অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোন গ্যাসটি
সক্রিয় চারকোল দ্বারা বেশি মাত্রায় অধিশোষিত হবে? তোমরা চ্যাটে অ্যান্সার দাও। N2 নাকি CO2? ফার্স্ট, কোনটি সক্রিয় চারকোল দ্বারা বেশি মাত্রায় অধিশোষিত হবে? আচ্ছা, অঙ্কিত বলেছে CO2। দেন তারপরে প্রত্যেককে বললাম। আচ্ছা, একটা কথা বলি, সবাই CO2 বলছে তার মানে সবাই CO2 লিখবে এরকম কোনো ব্যাপার নেই। যদি কারো ওপিনিয়ন N2 বলে তো N2 লিখতে পারো, CO2 মে বি রং। ওকে, কি করে বুঝলাম CO2 হবে? কারণ ইফ উই কম্পেয়ার বিটুইন N2 অ্যান্ড CO2, দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ N2 ইজ -149°C, অনেক কম CO2 থেকে। তো অ্যান্সারটা কীরকম হবে? যেহেতু কার্বন ডাই অক্সাইডের সংকট উষ্ণতা নাইট্রোজেন অপেক্ষা বেশি, তাই সক্রিয় চারকোল দ্বারা কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রায় অধিশোষিত হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে অ্যান্সারটা লেখাবো, বাট তার আগে আমি আবারও সেই একই আলোচনায় আসছি। তোমাদের কি মনে হচ্ছে যে তোমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারগুলো মনে থাকবে? তোমরা বলো, তোমাদের কি মনে হয় এই ক্রিটিক্যাল টেম্পারেচার তোমাদের মনে থাকবে কি? মানে সবচেয়ে বড় প্রশ্ন, দাদা মুখস্থ কি করতে হবে নাকি মুখস্থ করতে হবে না? এই আমি সেদিনকে কেমিস্ট্রিতে মানে ইংলিশতে পড়াচ্ছিলাম, মানে সৃজনী বলছিল আমাকে যে দাদা সব কিছুরই তো ট্রিক থাকে, তাহলে নিশ্চয়ই তুমি এটারও কোনো ট্রিক দেবে। বাট আনফর্চুনেটলি দেয়ার ইজ নো ট্রিক, সো ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস টেম্পারেচার্স। এটা বাজ পড়ার মতো একটা কথা, যে কোনো ট্রিক নেই। সেই সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার তোমাদের মনে রাখতে হবে। কত মনে রাখবো? পরীক্ষায় কি বলে দেবে? নো, কোশ্চেনে কিন্তু বলে দেবে না। আমি কোশ্চেনটা কোট আনকোট তোমাদের বলছি। অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে নাইট্রোজেন এবং হয়তো অন্য গ্যাস থাকবে, নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে বা হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে কোনটি বেশি মাত্রায় অধিশোষিত হবে? ক্রিটিক্যাল টেম্পারেচার কোথাও মেনশন করে দেওয়া নেই, তাহলে দাদা বুঝবো কি করে? বুঝবো কি করে? তাহলে মুখস্থ রাখতে হবে আমাদের। চট করে তোমরা মুখস্থ করে ফেলো তো এক্ষুনি, ডু ইট ফাস্ট। স্ক্রিনে রাখা রয়েছে, মুখস্থ করো ফাস্ট ফাস্ট ফাস্ট। ততক্ষণ আমি কিছু লিখছি, তোমরা মুখস্থ করতে থাকো। হয়েছে মুখস্থ? বেশ, আচ্ছা আবার টাইম দেবো, মুখস্থ করবে 2 মিনিট টাইম দেবো আমি। তার আগে একটু দেখে নাও আমি যেটা বোঝাচ্ছি এখন। হ্যাঁ দেখো, আমি 5খানা মৌল লিখেছি, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। পাশে পাশে ওদের পরমাণু সংখ্যাগুলো লিখে দিই, পারমাণবিক সংখ্যাও লিখে দিয়েছি 1, 6, 7, 8, 16। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা আমাকে বলো, আনমিউট করে প্রত্যেকে রেসপন্স করো প্লিজ, আনমিউট। প্রথম প্রশ্ন আমার, হাইড্রোজেনের নিজস্ব কোনো গ্যাস আছে? নিজস্ব গ্যাস মানে যেমন ধরো O2 শুধু অক্সিজেনেরই গ্যাস, অন্য কেউ নেই, ওরকমভাবে হাইড্রোজেনের নিজস্ব কোনো গ্যাস আছে? হ্যাঁ দাদা, H2, ওটাকে আগে লিখছি আমি, H2। আচ্ছা, কার্বনের নিজস্ব কোনো গ্যাস আছে লাইক CO2, C2? না, কার্বনের নিজস্ব কোনো গ্যাস নেই। আচ্ছা, নাইট্রোজেনের আছে? হ্যাঁ, N2। অক্সিজেনের আছে? হ্যাঁ, O2। সালফার এরকম কোনো গ্যাস আছে? না, শুনিনি। ঠিক আছে, মনে রাখবে এই যে নিজস্ব গ্যাসগুলো একা একা যেগুলো থাকে, H2, N2, O2, Cl2, এই ধরনের গ্যাসগুলো, এদের সংকট উষ্ণতা সবচেয়ে কম হয়। তার মানে হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস, এদের সংকট উষ্ণতা সবচেয়ে কম। বেশ দাদা, এদের কম সেটা তো বুঝলাম, কিন্তু এদের মধ্যে তুলনা কি করে করব? এদের মধ্যে তুলনা করবে তোমরা এদের পরমাণু সংখ্যার উপর, পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে কম, নাইট্রোজেনটা তার থেকে একটু বেশি, অক্সিজেনটা তার থেকে আরেকটু বেশি। তাহলে সবচেয়ে কম কার হবে সংকট উষ্ণতা? H2। তার থেকে বেশি কার হবে? N2। তার থেকে বেশি কার হবে? O2। সোলো গ্যাসেস আর ডান, সোলো মানে যারা একা একা গ্যাস তৈরি করে, H2, N2, O2, লাইক দিস। এবার আমি আসছি এদের কম্বাইন্ড গ্যাসে।
ঠিক আছে, কম্বাইন্ড গ্যাস নিয়ে আলোচনা করব। তো কম্বাইন্ড গ্যাস কীরকম হবে? হাইড্রোজেনের কোনো কম্বাইন্ড গ্যাস তোমাদের মনে পড়ছে? মানে যেখানে হাইড্রোজেন হচ্ছে, ওয়েট, হ্যাঁ কি 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 বলো, কি বললে? NH3 নো নো নো, হাইড্রোজেনের গ্যাস মানে হাইড্রোজেন ওখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে রয়েছে। NH3 তো নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু। হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু এরকম কোনো গ্যাস আছে নাকি? আই ডোন্ট থিঙ্ক সো, নেই। তাহলে হাইড্রোজেনের একটাই হয়, H2। আচ্ছা, কার্বন কেন্দ্রীয় পরমাণু এরকম কোনো গ্যাস আছে? দুটো আছে, CO2, একটা CH4 আছে আর একটা CO2 আছে। আমি এটা অন্য কালি দিয়ে করি, ওয়েট। একটা CH4 আছে, একটা CO2 আছে। কম্বাইন্ড গ্যাসগুলো আমি নীল দিয়ে করছি। আচ্ছা, আমি কেন CH4টা আগে লিখলাম কেউ বলতে পারবে? কারণ এখানে কার্বনের সঙ্গে আছে হাইড্রোজেন আর এখানে কার্বনের সঙ্গে আছে অক্সিজেন। আচ্ছা, পরে বলছি কথাটা, বেশ। আচ্ছা, নাইট্রোজেনের কোনো কম্বাইন্ড গ্যাস মনে পড়ছে? হ্যাঁ, NH3। অক্সিজেনের কোনো কম্বাইন্ড গ্যাস আছে যেখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু? না। সালফারের আছে? হ্যাঁ, SO2। এবার তোমরা আমাকে বলো, কার্বনের কম্বাইন্ড গ্যাস, নাইট্রোজেনের কম্বাইন্ড গ্যাস আর সালফারের কম্বাইন্ড গ্যাস, কার ক্রিটিক্যাল টেম্পারেচার সবচেয়ে কম হবে? কার্বনেরগুলোর কম হবে, তার থেকে একটু বেশি হবে নাইট্রোজেনের, তার থেকে একটু বেশি হবে সালফারের। কেন স্যার? আবার সেই একই কথা, পরমাণু ক্রমাঙ্ক 6, তারপরে 7, তারপরে 16। তার মানে সবচেয়ে কম কাদের হবে? CH4 আর CO2, তারপরে হবে NH3, তারপরে হবে SO2। এখানেও প্রশ্ন আছে, দাদা যদি শুধু CH4 থাকতো, NH3 থাকতো, SO2 থাকতো তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম, বাট আবার CO2 চলে এসছে। তো সমস্যা হচ্ছে যে CH4 আর CO2-র মধ্যে কার বেশি হবে? দুটোতেই তো কার্বন অবস্থিত রয়েছে। তোমাদের অলরেডি সেন্স তৈরি হয়ে গেছে, এবার তোমরা বলো CH4 আর CO2-র মধ্যে কার কম কার বেশি? আনমিউট আনমিউট। CH4 এর কম আছে। CO2 এর বেশি হবে। CH4 এর কম আর CO2-র বেশি হবে, নাকি উল্টো বলছো? কে কি বলছো বলো, কম কার, CH4 এর না CO2-র? প্রত্যেকে CH4 এর কম। CH4 এর কম। কারণ ওখানে হাইড্রোজেন রয়েছে, এই তো কমন সেন্স। তাহলে CH4 এর কম, CO2-র বেশি, ঠিক আছে। CO2 থেকে কার বেশি হবে? NH3। তার থেকে বেশি কি হবে? SO2। পরমাণু ক্রমাঙ্ক দিয়ে করছি। কোন বইতে লেখা আছে, কোন স্যার করিয়েছে আমাকে না দেখাও, ছেড়ে দেবো পড়ানো। সো এই সেন্সটা যদি আমাদের বিল্ড আপ হয়ে যায় তাহলে দের ইজ নো নিড অফ দিস টেবল। এবার মিলিয়ে দেখো অর্ডারটা মিলছে কিনা। সবচেয়ে কম H2, তারপরে N2, তারপরে O2, তারপরে CH4, তারপরে CO2, তারপরে NH3, তারপরে SO2, ঠিক আছে। এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, পরীক্ষায় না কোশ্চেনটা তো ওরা এমনভাবেই তোমাদেরকে দেবে, ধরো দেবে একটা N2 আর একটা দেবে SO2। আমাদের তো অত ভাবারও দরকার পড়বে না, স্যার N2 হচ্ছে সোলো গ্যাস, মানে নিজের সঙ্গে নিজের গ্যাস, আর SO2 হচ্ছে একটা কম্বাইন্ড গ্যাস। কাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয়? যারা কম্বাইন্ড গ্যাস হয়, কম্বাইন্ড গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার অলওয়েজ সোলো গ্যাসের থেকে বেশি, তাহলে এটার অধিশোষণের মাত্রা বেশি হবে, পাতি কথা। আচ্ছা, 11-এর একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এবার উত্তর দাও তো আমাকে। N2 আর H2 আর NH3, এদের মধ্যে কাকে সহজে তরলে পরিণত করা সম্ভব? উত্তর দাও। H2 আর NH3 কাকে সহজে তরলে পরিণত করা সম্ভব? চ্যাটে চ্যাটে চ্যাটে। NH3, সহজে তরলে পরিণত করা সম্ভব, ইটস NH3। কেন NH3? কারণ NH3 এর ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয়, ব্যাস এই তো। লিভ করো। হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের এই টপিকটা। তো কোশ্চেনটা লিখে রাখো তো, কোশ্চেনটা লেখো। অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে N2
এবং SO2 গ্যাসের মধ্যে N2 এবং SO2 গ্যাসের মধ্যে কোনটি চারকোল দ্বারা বেশি মাত্রায় অধিশোষিত হবে? বেশি মাত্রায় অধিশোষিত হবে। বেশি মাত্রায় অধিশোষিত হবে। ঠিক আছে? অ্যান্সার লেখো। যেহেতু সালফার ডাই অক্সাইড যেহেতু SO2 গ্যাসের সংকট উষ্ণতা যেহেতু SO2 গ্যাসের সংকট উষ্ণতা N2 গ্যাস অপেক্ষা বেশি, তাই এটি দ্বারা চারকোল দ্বারা বেশি মাত্রায় অধিশোষিত হবে। বেশি মাত্রায় অধিশোষিত হবে। হয়েছে? কোনো ডাউট থাকলে বলো। এনি ডাউট ইউ হ্যাভ? তাহলে আশা করি ফার্স্ট পয়েন্টটা বোঝাতে পেরেছি। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, নাম্বার 2, উষ্ণতা। দেখো নাম্বার 2টা অ্যাকচুয়ালি আছে তোমাদের ওই অধিশোষকের প্রকৃতি, বাট ওটা নিয়ে আমি আলোচনা করব না। উষ্ণতা, প্রেসার, এই দুটোই আমাদের পড়তে হবে এবারে। উষ্ণতা, আচ্ছা আমি তোমাদেরকে তো পার্থক্য পড়িয়েছিলাম, তাহলে এইটুকু নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কম উষ্ণতায় কোনটা ভালো হয় আর বেশি উষ্ণতায় কোনটা ভালো হয়। প্লিজ টেল মি, কম উষ্ণতায় কোনটা ভালো হয়? ভৌত অধিশোষণ। কারণ ভৌত অধিশোষণের ক্ষেত্রে কাজ করে দুর্বল, অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ওর মানটা এতটাই দুর্বল, টেম্পারেচার যেই বাড়িয়ে দেবে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কিন্তু দুর্বল হতে থাকে। তো বেশি টেম্পারেচার দিয়ে দিলে, টেম্পারেচার বাড়াতে থাকলে অধিশোষকের গায়ে যে কণাগুলো থাকে ওগুলো আস্তে 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 ছিটকে বেরিয়ে যেতে থাকে, তাহলে অধিশোষণের মাত্রা কিন্তু কমে যায়, বাড়ে না। ঠিক আছে? তাই আমরা কি করব, কম টেম্পারেচারে অধিশোষণের গ্রাফটা বেশি হবে, আর টেম্পারেচার যত বাড়বে অধিশোষণের মাত্রা কিন্তু কমে যাবে। কোন অধিশোষণ এটা? ভৌত অধিশোষণ। এটা হচ্ছে ভৌত অধিশোষণ। ওকে, সো গ্রাফটা প্লট করি। আমি তোমাদেরকে একটা কথা বলছি, একটু শুনে রাখো এটা প্লিজ, মানে এটা আমার পড়ানোর ক্ষেত্রে বলছি না, তোমাদের একটা কমন সেন্সের বিষয়। বাড়ি বাড়িতে এখন জ্বর, হ্যাঁ, তোমাদের যদি এখন, আমি জানি অনেক টিচার হয়তো এখনো পর্যন্ত অফলাইন পড়াচ্ছে, তাদের সিচুয়েশান নেই তাই বাধ্য হচ্ছে অফলাইন পড়াতে। আমার সিচুয়েশান, আমি অনলাইনে পড়াচ্ছি। তোমাদের যাদের জ্বর হবে বা সামান্য শরীর খারাপও হবে না, কেউ কিন্তু প্লিজ ওই অবস্থাটা নিয়ে জোর করে পড়তে যাবে না।
তোমাদের হয়তো মনে হবে এ বাবা আমাদের পড়াটা মিস হয়ে যাবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, ওইটা শুধু তোমার জন্য না, তোমাদের সবার জন্য। কেউ জ্বর গায়ে নিয়ে কারোর কাছে পড়তে চলে যাও না প্লিজ। কারোর কোভিড হলো, সে বুঝতে পারলো না, অ্যাসিমটোমেটিক জ্বর নিয়ে এসে মানে অ্যাসিমটোমেটিক কিছু নিয়ে চলে গেল কোথাও পড়তে, সেটা আলাদা ব্যাপার হয়। কেউ গায়ে জ্বর নিয়ে যদি পড়তে আসে, দ্যাটস ভেরি ব্যাড থিং। সে নিজের সঙ্গে সঙ্গে অন্যদের লাইফটাকেও রিস্কে ফেলছে। আমি এই মানে লাস্ট 1 উইকে 11-12 মিলিয়ে আমার টোটাল 7খানা স্টুডেন্ট, 7খানা স্টুডেন্টের পজিটিভ রিপোর্ট পেলাম। অ্যাকচুয়ালি 6খানা, আরেকটা ওর দিদি, মানে 7খানা মিলিয়ে বলছি। এবং তারা প্রত্যেকে জ্বর গায়ে নিয়ে পড়তে এসছে। দিস ইজ রিয়েলি রিডিকিউলাস, এটা ঠিক না। তো আমি প্রত্যেককে বলছি, যদি কারো জ্বরটা থাকে, যেখানেই পড়তে যাও সাবধানে যাবে প্রথম কথা। আর কারো যদি জ্বর হয় বাই চান্সে, যেরকমই জ্বর হোক না কেন, টেস্ট না করিয়ে কেউ প্লিজ পড়তে যেও না। নিজের সঙ্গে সঙ্গে অন্যদের লাইফ রিস্ক হয়ে যায়। ওকে, লুক অ্যাট দিস গ্রাফ। এই গ্রাফটা আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি, যত উষ্ণতাটা কম ছিল গ্রাফটা উপর দিকে ছিল, উষ্ণতা যত বাড়লো গ্রাফটা দেখো নেমে এসছে। আগে গ্রাফটা এরকম জায়গায় ছিল, এখন গ্রাফটা নেমে এসছে, এতটা নেমে গেছে। কখন নেমেছে? যখন উষ্ণতাটা বেড়েছে। তাহলে উষ্ণতা বাড়লে গ্রাফটা কমে যাচ্ছে কেন? কারণ এটা হচ্ছে ভৌত অধিশোষণের গ্রাফ। আমি দুখানা গ্রাফকে আলাদা করেছি, একটা ভৌত অধিশোষণ, একটা রাসায়নিক অধিশোষণ। তাহলে ভৌত অধিশোষণে কি হচ্ছে? যত উষ্ণতা বাড়ছে অধিশোষণের মাত্রা কমে যাচ্ছে। ঠিক আছে, সো গ্রাফটাকে প্লট করো। আচ্ছা, বাই দ্য ওয়ে দাদা, এই এক্স বাই এম জিনিসটা কি? এক্স বাই এম জিনিসটা কি? এক্স হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ। অধিশোষিত অধিশোষিত পদার্থের পরিমাণ। এম মানে আগের উইকেটটা তো মানে এত রাগ উঠেছে, দুটো ছেলে 11-এর, ওই দুটো ছেলে 11-এ পার্সোনালি পড়ে, আমার বাড়িতে এসেই পড়ে কেমিস্ট্রি। এবার পড়তে এসছে, এসে বলছে হ্যাঁ স্যার শরীরটা না খুব খারাপ আছে। আমি বললাম, কী খারাপ আছে? মানে চোখ না পুরো লাল হয়ে রয়েছে, এরকম এরকম জ্বর। মানে সেদিনকে হয়তো ওরা 100 অন্তত টেম্পারেচার নিয়ে পড়তে এসছে, আর বসতে পারছে না দুজনের একজন, মাথা প্রচণ্ড ব্যথা করছে, আর কেউ স্ট্রেট হয়ে বসতে পারছে না, এত কষ্ট হচ্ছে ওদের। সেই নিয়ে ওরা পড়তে এসছে, এসে বলছে কি, না স্যার খুব মানে ভাইরাল ফিভার টাইপের হয়েছে, ভাইরাল ফিভার। টেস্ট করাতে বলেছি, অ্যাকচুয়ালি ওরা ডাক্তারকে দেখিয়েছে, টেস্ট করিয়েছে, 2 দিন বাদে আমাকে বলছে পজিটিভ। ওই অবস্থা নিয়ে আমার বাড়িতে পড়তে এসছে। টিচার যখন পড়ায়, টিচার একটা ডিস্টেন্সে থাকে, টিচারদের কিছু হয় না, কিন্তু আশেপাশে যদি ছেলে মেয়ে থাকে, ইটস ভেরি রিস্কি। সামান্য যদি শরীর খারাপও দেখো, স্কুল টুল কোথাও যাবে না, মানে কোনো কাজে, রেজাল্ট আনতে যাওয়া হোক, হোয়াট এভার ইট ইজ। বন্ধু বান্ধবদের যদি কথা ছেড়েও দিই, অনেকের বাড়িতে দাদু ঠাকুমা থাকে, তাদের কি হবে এটা আমাদের বুঝতে হবে। চো এনিওয়েজ, এক্স অধিশোষিত পদার্থের পরিমাণ। তো অধিশোষিত পদার্থের পরিমাণ কি কি এককে হতে পারে? মোল এককে হতে পারে, অথবা গ্রাম এককে হতে পারে। আর এম জিনিসটা কি? অধিশোষকের পরিমাণ। অধিশোষকের পরিমাণ এটা অলওয়েজ গ্রাম এককেই হবে। তাহলে এক্স বাই এম জিনিসটা কি?
অধিশোষণের মাত্রা, অধিশোষণের মাত্রা, ঠিক আছে? সো ওয়াই অ্যাক্সিসে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে অধিশোষণের মাত্রাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাফটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কার জন্য এটা? এটা হচ্ছে ভৌত অধিশোষণের জন্য। এবার এই একই গ্রাফ আমি যদি রাসায়নিক অধিশোষণের প্লট করি তাহলে কিরম হবে প্লটটা, ভালো করে বুঝবে। কিছুটা অধিশোষণ আগে থাকতেই হয়ে থাকবে, কারণ নর্মাল টেম্পারেচার বা একদম লেস টেম্পারেচারও কিছুটা অধিশোষণ হয়। এবার তোমাদের একটা আমি টপিক পড়িয়েছিলাম রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টারে, যে কোনো একটা বিক্রিয়া হতে গেলে ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করতে হয় তাকে বলা হয় হচ্ছে সক্রিয়করণ শক্তি। তার মানে যেহেতু এখানে রাসায়নিক বন্ধনের মধ্যে অধিশোষণটা হয়, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যেহেতু অধিশোষণটা হয়, রাসায়নিক অধিশোষণ, তাহলে শক্তি জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার। তো শক্তি কখন হয়? উষ্ণতা বাড়লে। তাহলে একটা কথা বলো, যত উষ্ণতা বাড়বে মানে শক্তি যত বাড়ছে, আস্তে আস্তে ওই সক্রিয়করণ শক্তিটা রিচ করছে, বন্ধনটা বেশি পরিমাণে তৈরি হবে। তাহলে দাদা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় না হ্রাস পায়? দাদা বৃদ্ধি পায়। ঠিক আছে? এই ছোটবেলায় আমাদেরকে রূপকথার গল্পে পড়ানো হতো না যে বেশি লোভ করা ভালো না, বেশি লোভ করলে কিন্তু খারাপ। তো উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা দেখলে ভৌত অধিশোষণ বাড়ছে, তো তোমরা বাড়াতে থাকলে, বাড়াতে 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 এমন উষ্ণতায় পৌঁছে গেলে যার ফলে এমন একটা শক্তির সৃষ্টি হলো যেটা হচ্ছে বন্ধন বিয়োজন এনথ্যালপি বা বন্ধন বিয়োজন শক্তি। রাসায়নিক বন্ধনগুলো উল্টে এবার ভেঙে যাবে, কেটে যাবে। মানে যেমন ধরো একটা কথা ভাবো না, লোহাকে তো হিট দিয়ে প্রথমে নরম করা হয়, তারপর পিটিয়ে পিটিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়। এবার এত টেম্পারেচার দিলে গলেই গেল, তাহলে তো হবে না। তো টেম্পারেচার বাড়াচ্ছ, গ্রাফটা বাড়ছে, ইয়েস এগ্রি করছি, কিন্তু আপ টু আ সার্টেন এক্সটেন্ট। তারপরে কিন্তু গ্রাফটা আবার নামতে আরম্ভ করবে। কেন? কারণ অতিরিক্ত উষ্ণতার প্রভাবে রাসায়নিক বন্ধনগুলি ছিঁড়ে যেতে থাকে, গ্রাফটা তখন মানে অধিশোষণের মাত্রা তখন কমে যায়। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে এই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক অধিশোষণে কী প্রভাব পড়ে, স্যার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক অধিশোষণের মাত্রা বাড়তে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট উষ্ণতার পর অধিশোষণের মাত্রা হ্রাস পায়। ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? এই দুটো গ্রাফ ক্লিয়ার অর নট? প্রথমে যেটা বললে না ভৌত অধিশোষণ বেড়েছে, ওই জায়গাটা আরেকবার বলতে কেটে ভৌত গেল। অধিশোষণটা কি জন্য হয়? আর উত্তর নেই। ভৌত অধিশোষণটা কি জন্য হয়, না বলতে পারলে বলবো না। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ভ্যান ডার ওয়ালস যে বলটা কম উষ্ণতায় বেশি হয় না বেশি উষ্ণতায় ভালো হয়? অবভিয়াসলি কম উষ্ণতায়। যেহেতু বলটা দুর্বল তাই বেশি উষ্ণতার প্রভাবটা কম হয়ে যায়, তাই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থগুলো ছিটকে বেরিয়ে যেতে থাকে, তাই অধিশোষণের মাত্রা হ্রাস পায়। উষ্ণতা যত বাড়ছে গ্রাফটা তত নিচের দিকে নামছে। আর কিছু বুঝতে পারলে? ওটা না, সেকেন্ড গ্রাফটাই যে বলছিলে। সেকেন্ড গ্রাফটায় ভৌত অধিশোষণ করতে এলো। সক্রিয়করণ শক্তির পর একটা বললে না ওখানটা। এই গ্রাফটা হচ্ছে রাসায়নিক অধিশোষণের জন্য। আমি বললাম এখানটায় যেটা হচ্ছে সেটা রাসায়নিক বন্ধনের জন্য হচ্ছে। রাসায়নিক বন্ধন মানে এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার জন্য সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। সক্রিয়করণ শক্তি কি? একটি রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তো এই শক্তিটা অর্জন করার জন্য আমাদের উষ্ণতাটা বাড়াতে হচ্ছে। উষ্ণতা বাড়াচ্ছি, শক্তিটা অর্জন হচ্ছে, তাই আস্তে আস্তে অধিশোষণের মাত্রা বাড়ছে, কারণ বন্ধনগুলো সৃষ্টি হচ্ছে। কিন্তু বেশি লোভ করা তো ভালো না, বাড়বে একটা সার্টেন টাইম অবধি, তারপরে উল্টো ফল হবে। বেশি টেম্পারেচার দেওয়ার ফলে শক্তি এত বেড়ে যাবে যে বন্ধন বিয়োজন এনথালপি চলে আসবে, মানে ওই বন্ধনগুলো এবার কেটে যেতে থাকবে। বেশি উষ্ণতা দিলে কিন্তু বন্ধন ভাঙতে আরম্ভ করে, বন্ডগুলো ছিঁড়ে যাবে না, তো বন্ড ছিঁড়তে ছিঁড়তে আবার রাসায়নিক অধিশোষণের মাত্রা কমে যাবে, কারণ যে
এই অধিশোষিত পদার্থগুলো অধিশোষকের পৃষ্ঠতলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ ছিল। এবার তো বন্ধনগুলোই কেটে যাচ্ছে, তাই ছিটকে বেরিয়ে যাচ্ছে আবার। বুঝতে পারলে? হ্যাঁ। কারুর কোনো ডাউট আছে এত অবধি? গ্রাফগুলো এঁকে নাও কিন্তু। বাড়িতে না পড়লে হবে না, ভুলে যাবে। হয়েছে? 3 নম্বর। চাপ। ওকে, দেখো, ধরো একটা কন্টেনারের মধ্যে চারকোল ফেলেছো, কয়েকটা গ্যাস পার্টিকেল গায়ে গায়ে লেগেছে, কিন্তু সবকটা যে লেগেছে তা কিন্তু নয়, কয়েকটা লেগেছে। যেগুলো লাগতে পারেনি সেগুলো এইভাবে কন্টেনারের মধ্যে ভেসে বেড়াচ্ছে। একটা জিনিস ভেবে দেখেছো যে ওই যে কণাগুলো যেগুলো চারকোলের গায়ে লাগেনি, কেন লাগেনি? কারণ ওদের কাছে অন্য অপশান আছে। দাদা, অন্য অপশান মানে? অন্য অপশান মানে পাত্রে গায়ে এখনো অনেক জায়গা রয়েছে যেই জায়গাটার মধ্যে ওরা ভেসে বেড়াতে পারছে। যদি ওই জায়গাটা না থাকতো তাহলে কিন্তু ওরা ভেসে বেড়াতে পারতো না। এবার তোমরা একটা কথা বলো, আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে আয়তনটা কমবে তো? হ্যাঁ। আয়তন যদি কমে তাহলে ওই কণাগুলোর কি আর ভেসে বেড়ানোর বেশি জায়গা থাকবে না? তাহলে ওদের কাছে কোনটা বেটার হবে, ওই চারকোলের গায়ে এসে লেগে যাওয়া? তাহলে তোমরা আমাকে বলো, চাপ প্রয়োগ করলে অধিশোষণের মাত্রা বাড়ে না কমে? আবার বলছি, চাপ প্রয়োগ করলে আয়তন কমবে, আয়তন কমলে ওই ভেসে বেড়ানোর জায়গাগুলো আর থাকবে না, কমে যাবে আস্তে আস্তে। তাই ওগুলো বাধ্য হবে চারকোলের গায়ে এসে আবদ্ধ হয়ে যেতে। তাহলে চাপ প্রয়োগ করলে কিন্তু অধিশোষণের মাত্রা বাড়তে থাকে। তাহলে গ্রাফটা যদি আমি এরকম করি, গ্রাফটাকে যদি আমি এরকম করি, এদিকটায় দিলাম এক্স বাই এম। হোয়াট ইজ এক্স বাই এম? অধিশোষণের মাত্রা, ঠিক আছে? আর এদিকটায় আমি দিলাম চাপ। তো চাপ যত বাড়াবো অধিশোষণের মাত্রা তত বাড়বে। চাপ বাড়াচ্ছি, অধিশোষণের মাত্রাও বাড়ছে। বাড়তে 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 একটা ভ্যালুতে এসে না এটা আর বাড়বে না। এই যে ম্যাক্সিমাম একটা অধিশোষণের মাত্রা পাবো কেন বলো তো? আরে, অধিশোষিত পদার্থের তো একটা সীমা আছে, বা অধিশোষকের পৃষ্ঠতলে তো একটা সীমা আছে। তারপরে তোমরা যতই চাপ প্রয়োগ করো আর অধিশোষণ বাড়বে না। আমি প্রত্যেকবার কি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো একটা ছেলেকে আমি প্রেশার ক্রিয়েট করছি যে দিনের মধ্যে 5 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা পড়তে হবে। আরও প্রেশার ক্রিয়েট করলাম, ভয় দেখালাম, 10 ঘন্টা পড়লো, 15 ঘন্টা পড়লো। ঘুমাবে তো নাকি? এবার ছেলেটা খেপে গেছে, হ্যাঁ অনেক হয়েছে, 15 ঘন্টার বেশি আমি আর পারবো না। যতই প্রেশার ক্রিয়েট করি না কেন, একটা এক্সটেন্টের পরে সে আর পড়াশোনা করবে না। এটা হচ্ছে সেই এক্সটেন্টটা। আর যে চাপে এই সর্বোচ্চ অধিশোষণের মাত্রাটা আমরা পেলাম, সেই চাপটাকে আমরা পি এস দিয়ে রিপ্রেজেন্ট করব। পি, স্মল পি, সাবস্ক্রিপ্টে এস। কেন? ইংলিশে বলে স্যাচুরেটেড প্রেশার, আর বাংলায় বলে সম্পৃক্ত চাপ। সম্পৃক্ত চাপই বলে আই থিঙ্ক, একটু বাংলায় দেখে নাও তো কি বলে। সম্পৃক্ত চাপ বলে আই থিঙ্ক, সম্পৃক্ত চাপ। সম্পৃক্ত চাপ।
এর বেশি চাপ দিলে আর হবে না। ক্লিয়ার কি না? ইয়া। কালকে আমি তোমাদের শুরু করাবো। আচ্ছা আচ্ছা, একটা কথা তোমাদের বলা হলো না, শুনে রাখো। তোমাদের মনে আছে ছোটবেলায় যখন তোমাদের বয়েলের ল, চার্লসের ল পড়ানো হতো, যে পি প্রপোর্শনাল টু 1/v, ভি প্রপোর্শনাল টু টি, চার্লসের সূত্র পড়েছো না তোমরা এগুলো? বয়েল কি বলেছিল? চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। তখন বলা হতো যে মনে হচ্ছে উষ্ণতা ফিক্সড, মানে যখন পি প্রপোর্শনাল টু 1/v এই এক্সপেরিমেন্টটা তোমরা করছো তখন টেম্পারেচার কনস্ট্যান্ট, আর যখন ভি প্রপোর্শনাল টু টি মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে, চার্লসের সূত্র, তখন প্রেশার কনস্ট্যান্ট, মানে একটাকে ভ্যারি করালে আরেকটা ফিক্স থাকবে, একটাকে ভ্যারি করালে আরেকটা ফিক্স থাকবে। ঠিক আছে? সো সেরকমভাবে যখন তোমরা উষ্ণতার প্রভাব পড়ছো, ভালো করে শোনো, সেকেন্ড পয়েন্ট যেটা ছিল উষ্ণতা, যখন উষ্ণতার প্রভাব পড়ছো তার মানে তখন উষ্ণতাকে বাড়াচ্ছ আর কমাচ্ছ, চাপটা তখন স্থির থাকবে। ঠিক আছে? তাই ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে অধিশোষণ সমচাপীয়। কি বললাম? অধিশোষণ সমচাপীয়। এই গ্রাফটা নয় কিন্তু, আগের দুটো গ্রাফ, আগের দুটো গ্রাফের নাম হচ্ছে, লিখে রাখো, অধিশোষণ সমচাপীয়, মানে চাপটা স্থির, উষ্ণতাটা ভ্যারি করছে। তাহলে আমাকে বলতে পারবে এই গ্রাফটার নাম কি? এটা হচ্ছে অধিশোষণ সমতাপীয়। এখানে উষ্ণতাটা ফিক্সড, প্রেশারটা ভ্যারি করছে। এটার নাম হচ্ছে অধিশোষণ সমতাপীয়। কালকে তোমাদের ফ্রেন্ডলিশের গ্রাফ দিয়ে শুরু করাবো। আজকে এত অবধি, আজকে এত অবধি। কালকে আমি চ্যাপ্টারটা অনেকটাই আমাদের হয়ে যাবে, আর তোমাদের এই চ্যাপ্টারটা অনেকটাই ছোট করে দিয়েছে, প্রচুর জিনিস বাদ দিয়ে দিয়েছে এখান থেকে, ফলে খুব বেশি দিন আর লাগবে না, আর 2-3টে ক্লাসে শেষ হয়ে যাবে এটা। বাট তোমাদের নিজেদের মতো পড়তে থাকতে হবে, তোমরা না পড়লে কোনো লাভ নেই, তোমরা না পড়লে পিছিয়েই থাকবে আলটিমেটলি। আশা করি চ্যাপ্টারটা এখনো অবধি ইজি আছে। ঠিক আছে? ইজি এবং ইন্টারেস্টিং, পড়লে ইন্টারেস্টিং, না পড়লে কিছু করার নেই। এখন 10টা 26 বাজে, 10টা 25-26 বাজে এখন। তো আমি এখন ছেড়ে দিচ্ছি, তোমরা জয়েন করবে 10:45-এ। ঠিক আছে? 20 মিনিট ডিনার করার জন্য যথেষ্ট। খেয়ে নাও প্রত্যেকে, ডিনার করে জয়েন করবে।